হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই সহজ পদ্ধতির একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এরপর আটাটা সামান্য লবণ ও তেল ও একটু জোয়ান দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন, প্রথমে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হাফ চা চামচ মতো জোয়ান নিয়ে 2 হাতে ঘষে একটু মিশিয়ে দিলাম। এরপর এখানে আমি সাদা তেল দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণে। তেলটা একটু বেশি করে দিতে হবে, তবে এই নাস্তাটা খুবই কুরকুরে হবে, ওই জন্য তেলটা এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। এরপর এটাকে ভালো করে ময়ানটা মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে তেল ও লবণ আর জোয়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। তো এইভাবে অল্প অল্প করে জল দেব, আর এর একটা, যেমন আমরা রুটি তৈরি করার ডো করি, সেরকম একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার আজকে এই খুবই সহজ পদ্ধতির নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আটাটা আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি এই রেসিপিটা করার জন্য একটা পুর তৈরি করব, সেই জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে। এরপর তেল গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও হাফ চা চামচ পরিমাণে গোটা মৌরি ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, 1 চা চামচ পরিমাণে আদা গ্রেট করা দিয়ে দিলাম। এরপর আদাটাকেও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন এখানে প্রথমে আমি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। এরপর প্রথমে শুকনো মশলাটাকে এই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন, এটা এখন ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 4টে ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুবই ছোট ছিল, সেই জন্য আমি 4টে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে, সেক্ষেত্রে 2টো আলু নিলেও চলবে। তো দেখুন, এখানে সেদ্ধ আলুটাকে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে দিলে এর মিশ্রণটা তৈরি করতে সুবিধে হবে, আর এর মধ্যে কোনো মোটা অংশ থাকবে না। এই জন্য আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নেব। তো পুরো আলুটাই আমি এখানে গ্রেট করে নিয়ে নেব। 4টে আলুকেই গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। লো ফ্লেমে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো একটু মিশিয়ে নেব। আলুটা যাতে একটু মশলার মধ্যে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে কসুরি মেথি দেব। তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে পুরটা মোটামুটি তৈরি হয়েই গেছে। এরপর এর সাথে একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে কসুরি মেথি দেব। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কসুরি মেথিই দিলাম। কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ভালো মতো ফ্লেভার হয়। তো দেখুন, এরপর কসুরি মেথিটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর এটাকে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব, যাতে এর গন্ধটা আলুর পুরের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন, এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এটাকে এরপর গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপর এটাকে একটুকু ঠান্ডা করে নেব। এখানে আমার যে নাস্তাটা তৈরি করব, তার জন্য পুরটা এখন একদমই রেডি। তো পুরটা এদিকে ঠান্ডা হতে থাক।
এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এরকম বড় বড় দুটো লেচি করে নিচ্ছি প্রথমে, তারপর এগুলোকে আমি আবারও ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। তো দেখুন প্রথমে এরকম দুটো বড় বড় করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু মেলে নেব। এভাবে একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, তারপর এখানে কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে একটু বড় করে মেলে নেব। দেখুন এখানে একটু শুকনো আটা দিয়ে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে মেলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এটাকে মেলে নেব খুব বড় করে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকম একটু বড় করে পাতলা করে এটাকে মেলে নেব। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি ফাইন পাতলাও হবে না। তো দেখুন এইভাবে এটাকে মেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে কিছু হালকা ফুলকা খেতে মন গেলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। আটা যদি আগের থেকে মাখা থাকে তাহলে তো ভীষণই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে খুব বড় করে মেলে নিয়েছি। তারপর একটা ছোট সাইজের গ্লাস নিয়েছি। গ্লাসে করে এইভাবে আমি ছোট ছোট আকারে কয়েকটা লেচি তৈরি করে নেব। এখানে আমার একটা রুটি থেকে প্রায় 5 থেকে 6টা মতো লেচি তৈরি হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা একই সাইজের হবে, সেই জন্য এইভাবে গ্লাসে করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে কেটে সমস্তগুলো বার করে নেব। এরপরে যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে আমি আবারও পরে একই পদ্ধতিতে এরকম করে লেচি তৈরি করে নেব। তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো তুলে নিলাম। এরপর আমি আলুর যে পুরটা করেছিলাম 1 চামচ করে পুর আমি সমস্ত এই লেচিগুলোর মধ্যেখানে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমরা হাতের সাহায্যে যেভাবে আমরা ভুজিয়া তৈরি করি সেরকম করে একটু হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে মুড়ে দেব। খুব বেশি চাপ দিয়ে মোড়ার প্রয়োজন নেই, কারণ আটাটা এমনিতে খুব নরম করে মাখা হয়েছে, এই জন্য এগুলো খুব সহজেই মোড়া হয়ে যাবে। দেখুন এভাবে হাতে করে একটু চাপ দিলে এগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে প্রত্যেকটাকে এইভাবে একটু হাতে করে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে। আমরা সিঙ্গাড়া কচুরি প্রায় তো দোকানে কিনে খাই, কিন্তু এইভাবে এটাকে যদি বাড়িতে তৈরি করে খান এটা সিঙ্গাড়া কচুরির থেকেও খেতে ভালো টেস্ট হয়। একবার যদি আপনারা বানিয়ে খান তো বাড়ির সবাই বলবে এটাকে বারবারই বানাতে। তো দেখুন এইভাবে আমি এটাকে মুড়ে নিলাম, সমস্তগুলো একই পদ্ধতিতে মুড়ে নেব। দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। এদিকে আমি আগে থেকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। দেখুন এখানে তেল খুব ভালো মতো গরম হয়ে আছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এরপর এগুলোকে ভাজবো। একটু লো ফ্লেমে ভাজলে এগুলো খুবই খাস্তা ও মুচমুচে হবে, সেই জন্য হাই ফ্লেমে ভাজবো না, একটু লো ফ্লেমে এগুলোকে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখানে আমি 6টা মতো প্রথমে তৈরি করেছিলাম, সেগুলো সবই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি লো ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, এবং পরের ব্যাচের যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এইভাবে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। তো এগুলো একটু হতে সময় লাগবে, আস্তে আস্তে ভাজলে এগুলো খুবই খাস্তা ও মুচমুচে হয়। তো এখন বর্ষাকাল, আপনারা বিকেলের দিকে এই রেসিপিটা যদি চায়ের সঙ্গে করেন তো খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন এই দিকে একদিকটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এরপর অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এই জন্য একটু লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে এগুলো খুবই খাস্তাও হবে এবং কালারটাও খুব সুন্দর মতো আসবে। হাই ফ্লেমে ভাজলে অতটা ভালো কালার সবসময় আসবে না। তো এই জন্য আমি এগুলোকে লো ফ্লেমে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আপনারা সব বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণই টেস্ট হয়। তো দেখুন এগুলো কি সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দু পিঠেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নেব। এগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি।
এরপর আবারও একটা ছান্তার মধ্যে এগুলো নিয়ে নেব, তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে রেখে দেব। এই উপকরণগুলো খুব বেশি লাগে না এই রেসিপিটা তৈরি করতে, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। শুধুমাত্র আলু আর আটা হলে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি একটু তেলটাকে ঝরিয়ে নিলাম, তারপর এগুলোকে একটা পাত্রে রেখে দেব। এরপর আমি বাকি যে নাস্তাগুলো আবারও তৈরি করেছিলাম সেগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ওরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পরের ব্যাচের নাস্তাগুলো আমি সমস্ত এরপর একের পর এক তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এগুলো কম তেল টানে, খুব বেশি তেলও টানে না, যেহেতু আটা দিয়ে তৈরি। তো দেখুন এইভাবে আমি এগুলোকে দিয়ে দিলাম। দ্বিতীয় ব্যাচেরগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। এগুলোকে আপনারা টমেটোর চাটনি বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। এগুলো খেতে অসাধারণ হয়। দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। এখানে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, এর শব্দটা শুনেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।